আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আরো একটা কেস আপনাদের সঙ্গে আলোচনা করছি। বাচ্চাটার নাম হলো রোজা, 4 বছর বয়স। এই হচ্ছে তার কেস। লাস্ট উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখিয়েছেন এবং সে অনুযায়ী সে ফেভার উইথ মাল্টিপল জয়েন্ট পেইনে ভুগতেছেন। এর কারণ আমি খুঁজতে গিয়ে ওনার এ বাবুর বোন মেরু, হেমাটোলজি রিপোর্ট, ব্লাডের সিবিসি, ইএসআর এবং পিবিএফ দেখলাম সেম। এছাড়াও আরো যে রিপোর্টগুলো দেখলাম, ফ্রিটিনিন 3304 হয়ে আছে, কিটেনিন 0.33, এইচজিবিটি 8, চেস্ট এক্স-রে ভালো আছে। আর একটা জায়গায় হিমাটোলজি রিপোর্ট দেখছি সিবিসি 8.5 হিমোগ্লোবিন। এভাবে ওনার সিরাম এইচডি এলডিএইচ আর এ নেগেটিভ আছে, সিআরপি পজিটিভ আছে, 25 হয়ে গেছে, 10 থাকার কথা। এএনএ নেগেটিভ আছে, এসও টাইটার 200, নট সিগনিফিকেন্স। এবং ব্লাডের সিএসটা করেছে অলরেডি। এই অ্যান্টিবায়োটিকের লিস্টগুলোর মধ্যে লাল দাগ দিয়েছে যেগুলো, সেগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। তার মধ্যে সেফিক্সিম, এরপরে হচ্ছে অ্যামক্সাসিলিন, এগুলো জেন্টামাইসিন, এগুলো অলরেডি রেজিস্ট্যান্স হয়ে গেছে। ডিএনএ তেও নেগেটিভ পাচ্ছি। এবং লাস্ট হিমোগ্লোবিন যেটা, এটা হচ্ছে 10 পয়েন্ট হিমোগ্লোবিন, তার সঙ্গে RDW 30 হয়ে আছে, যেটা 11 থাকার কথা। এই হলো রোগীর রিপোর্ট। আমি যদি আপনাদেরকে সরাসরি স্ক্রিনের মাধ্যম দিয়ে দেখাই, তাহলে আপনারা আরেকটু ভালো দেখতে পাবেন। এই যে বাচ্চাটার রিপোর্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের মার্চ 2, 2025-এর তার হিমোগ্লোবিন এটা রিপোর্ট। এটাও হচ্ছে আর্ম ফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি, খুব ভালো প্যাথোলজি রিপোর্ট হয় এখানে তার এটা হচ্ছে আপনার 26 ফেব্রুয়ারি 2025-এর 10। এরপরে লাস্ট যেটা রিপোর্ট 14 ফেব্রুয়ারি 25, তার প্রথমটা তা এরও পরে দেখালাম। সেখানে হিমোগ্লোবিন 10 আছে, নর্মালি যেখানে 12 থেকে 15-র মধ্যে থাকার কথা, 11, 12 তো থাকতেই হবে, সেখানে এই অবস্থা হয়ে আছে রিপোর্টের, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে, এই বাচ্চাটা কি রোগে ভুগতেছে। সোজা কথা হলো হাইপোক্রমিক অ্যানিমিয়া উইথ লাইকোসাইটোসিস অ্যান্ড থ্রম্বোব্যাক্টোসাইটোসিসে এই বাচ্চাটা ভুগতেছে। এই রোগটাকে নিয়েই একটু আমরা আলোচনা করি, খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, তাহলেই বুঝতে পারবেন। একটু মনোযোগী হবেন, শেষ পর্যন্ত শুনবেন। হাইপোক্রমিক অ্যানিমিয়া উইথ নিউট্রোফিল লিউকোসাইটোসিস, একে যদি আমরা খুব সহজভাবে বলি, তাহলে ছোট্ট করে নেই। হাইপোক্রমিক অ্যানিমিয়া মানে এক ধরনের রক্ত স্বল্পতা, রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যখন ইলেকট্রো হিমোগ্লোবিন করতে বলবো বা রিপোর্ট পাবো, তখন দেখতে পাবো যে রক্তের যে লোহিত কণিকাগুলো, যেটাকে আরবিসি বলা হয়, হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকছে। ফলে রোগীর যে রক্ত আছে সেটা কিছুটা ফ্যাকাশে দেখতে পায় প্যাথোলজিস্টরা। সোজা কথা যদি বলেন যে কেন এরকম হচ্ছে, প্রথমে যে কথাটা বলবো সেটা হলো আয়রনের ঘাটতির কারণে এটা হচ্ছে। এটা হলো প্রথম কথা। তো উদাহরণ দিই কয়েকটা, তাহলে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, সে কারণ থেকে। দীর্ঘদিন যাবত রক্তপাত হয়েছে, সেদিক থেকে হতে পারে। অপুষ্টিজনিত সমস্যায় বা সমস্যার কারণে হতে পারে। পরের অংশ যেটা, সেটা হলো নিউট্রোফিল ফ্লিক লিউকোসাইটোসিস। এই নিউট্রোফিলিক নিউট্রোসাইটোসিসটা আসলে কি? মানে এটাও একটা এমন অবস্থা যেখানে রক্তের নিউট্রোফিল নামক যে সাদা কণিকাগুলো আছে, যেটাকে হোয়াইট ব্লাড সেল বলি, স্বাভাবিকভাবে 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে থাকার কথা, সেটা বেড়ে যাচ্ছে। তাহলে এই হোয়াইট ব্লাড সেল কেন বাড়ে? সাধারণ মানুষ জানে, একটা বাচ্চাও শেখালে জেনে যাবে। সবাই জানে যে শরীরে যখন কোনো ইনফেকশন, ইনফ্লামেশন, যেটাকে বাংলায় প্রদাহ বলি,
বেড়ে যায় কোনো কারণে, তখন এটাও বাড়তে থাকে। কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে হতে পারে, তীব্র কোনো ইনফেকশনের কারণে হতে পারে, কোনো টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, কেটে গেছে, জখম হয়ে গেছে, সে কারণে হতে পারে। আবার কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে, সাইড ইফেক্টের ফলেও হতে পারে। এখন কথা হলো, এই দুটো সমস্যা যদি এক জায়গায় আমরা মিলিত করি তাহলে কি বোঝায়? সোজা বাংলা কথা হলো, রোগীর শরীরের একদিকে যেমন আয়রনের ঘাটতির কারণে রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, যেটাকে অ্যানিমিয়া বলছি, অন্যদিকে রোগীর সংক্রমণের জন্য, ইনফ্লামেশনের জন্য, প্রদাহজনিত কারণে রক্তের সাদা অংশ বা শ্বেতকণিকা বেড়ে যাচ্ছে, নিউট্রোফিল বেড়ে যাচ্ছে, যা দীর্ঘ দিনের ক্রনিক ইনফেকশন বা অন্যান্য কোনো ক্রনিক ডিজিজের ফলে, অসুস্থতার ফলে এরকম হতে পারে। বাচ্চাটা সেটাই খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে যেটা পেলাম যে বাচ্চাটা আর্থ্রাইটিসে ভুগতেছে, হাঁটতে পারে না। আমি যখন সরাসরি বাচ্চাটাকে দেখেছি, পুষ্টিহীনতা তো লক্ষ্য করেছি, তারপরে বাচ্চার হাঁটুটা এরকম গোল ছিল, ফোলা ছিল, হিমোগ্লোবিন কমে গেলে ব্যথাগুলো বাড়ে, ঠিক মতো হাঁটতে পারে না। আমি এরকম একটা কুমিল্লা রোগী দেখেছিলাম, আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে। আবার হিমোগ্লোবিন ভরলে বা রক্তের ইনজেকশন দিলে আবার ব্যথা বাড়ে, আস্তে আস্তে হিমোগ্লোবিনও কমতে থাকে, রোগীও দুর্বল হতে থাকে। এই রকমই আমরা যদি এই রিউমাটোলজি বা হেমাটোলজি বিভাগগুলোতে বিচরণ করি, দেখি এভাবেই ইনজেকশন ওষুধের মাধ্যমে বছরের পর বছর, দিনের পর দিন এই বাচ্চাগুলো চিকিৎসাধীন আছে। আচ্ছা, তাহলে এখন এই চিকিৎসার করণীয় গুলো কি? আয়রনের ঘাটতি থাকলে সেটা পূরণ করতে হবে, সেজন্য ঔষধ সাপ্লিমেন্ট প্রয়োজন। এই রোগীদেরকে পুষ্টিকর খাবার, বিশ্রাম করতে দিতে হবে, নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি চলতে হবে। কথা হচ্ছে যে হোমিওপ্যাথিতে এই রোগের চিকিৎসা কি? হোমিওপ্যাথিতে হাইপোক্রমিক অ্যানিমিয়া উইথ নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসের চিকিৎসা কি? এটা হচ্ছে মূল কথা। যদি আপনার প্রশ্ন এটাই হয়ে থাকে তাহলে বলছি, হোমিওপ্যাথিতে আমরা শুধু এই যে রিপোর্ট দেখতে পাচ্ছেন সবগুলো দেখালাম, বা আমার ছবির পেছনেও আপনাদেরকে রিপোর্ট দেখালাম, এই রিপোর্ট দেখে রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা প্রেসক্রিপশন করি না, ওষুধ দিই না। রোগীর সামগ্রিক লক্ষণ, যেমন তার মানসিক অবস্থা কোন স্টেজে আছে। এখন বলবেন এই 4 বছরের বাচ্চার আপনি কি বুঝবেন? আমি বুঝবো। এর খাবার দাবারের অবস্থা কিসে আছে, কি অবস্থায় আছে, এর প্রেগন্যান্সি পিরিয়ডের হিস্ট্রি কি, জন্মের পরের হিস্ট্রিটা কি, এর বডি স্ট্রাকচারের অবস্থা কি, এর মধ্যে রোগ সম্পর্কিত বিষয়ে যেটা ভালো হবে, ভালোর দিকে যাবে, সে বিষয়ে অনুপ্রেরণা কতটুকু আছে, এই সবগুলোর দিকে বিচার বিবেচনা বিশ্লেষণ করে আমাদেরকে ওষুধ প্রেসক্রিপশন করতে হয়। আচ্ছা, এখন কথা হলো, তাহলে যতটুকু বুঝলাম বাচ্চার রক্ত কমে যাচ্ছে, রক্ত বাড়ার ওষুধ দিলে ভালো হয়ে যাবে, এটাই তো মূল কথা নাকি? দেখেন, এই কেসে শুধু হিমোগ্লোবিন বাড়ানোর এবং ব্যাগের পর ব্যাগ হিমোগ্লোবিন দিলে এই কেস সলভ হবে না। মনে রাখবেন, হোমিওপ্যাথিতে রোগের নয়, রোগীর চিকিৎসা করা হয়। এখানে বুঝতে হবে, জানতে হবে, তারপরে গা এর চিকিৎসা দিতে হবে, তবেই গা আসল সমাধান বেরিয়ে আসবে। অনেকেই এর চিকিৎসার জন্য আয়রন সাপ্লিমেন্ট, অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করে থাকেন, ওর মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা বারও কি তারা চিন্তা করেছে যে কেন এই বাচ্চাটা হিমোগ্লোবিন কমে যাচ্ছে? আরো ওইরকম বাচ্চা নেই? এই 4 বছরের এই রোজার মতো আরো বাচ্চা নেই? আছে। ব্রেন খেলাইতে হবে যে কেন কমে যাচ্ছে, তাহলে কেন উত্তর ইনফেকশন আসবে। আর কারো হলো না, এই বাচ্চাটার কেন হলো? কেন ইনফেকশন হচ্ছে এবং বারবার হচ্ছে? তাহলে আমি ওষুধ দেব, ফোলা কমে যাবে, হিমোগ্লোবিন বাড়তে থাকবে, বাচ্চা সুস্থ হয়ে গেল, ও র্যান্ডম দৌড়াদৌড়ি করবে। এগুলো উত্তর বলছি অ্যালোপ্যাথিতে খোঁজা হয় না, এগুলা খোঁজে হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথির মধ্যেও অনেক পার্থক্য আছে। তারা খোঁজে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে, যারা রোগীর সামগ্রিক বিচার বিশ্লেষণ করে ঔষধ প্রদান করে থাকে এবং তাদের কাছ থেকে সময় নিয়ে চিকিৎসার প্রয়োজন। দেখেন, একটা সময় বলতে পারতাম এই রোগটা সেরে যাবে, কিন্তু বর্তমানে আমাদের ইমিউনিটি সিস্টেম এতটা লস করেছে যে রোগীর
একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, তার অবস্থা কি হবে? তাই আমি বলি, প্যারেন্টসদেরকে বলবো আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে, রোগীদেরকে বলবো নিজের প্রতি নিজের বিশ্বাস এবং আস্থা তৈরি করেন। যেমনটা আপনি আপনার শত্রু থেকে নিজেকে সেফে রাখেন, সচেতন থাকেন কোন দিক দিয়ে ঢুকবে ওই পথটা আমাকে বন্ধ করতে হবে, আমার শত্রু আমার সম্পর্কে কি চিন্তা করছে সে তথ্যটা আমাকে পেতে হবে, ঠিক ওই রকম ভাবে নাম না জানা এক সময়ের যে রোগটা আপনার শরীরে ঢুকে গেছে, নাম জানার পরে ওকে নিয়ে চিন্তা করে ভাবনা দিক করে সময় নষ্ট না করে ওকে প্রোটেক্ট করার জন্য আগে মানসিক শক্তিটা অর্জন করতে হবে, এরপরে চিকিৎসা পরিচালনা করে যেতে হবে। হতাশ হবেন না, অসুস্থতা একটা পরীক্ষা মাত্র, এখানে আপনাকে পাশ করতেই হবে। মনে রাখবেন, জীবনে আমরা হেরে যেতে পৃথিবীতে আসেনি, জয় করতে এসেছি। যেমন আপনি আপনার সেক্টরে জয় হচ্ছেন, ঠিক আপনার রোগের ক্ষেত্রেও আপনাকে কি জয় করতে হবে। তো এই যে এই কেসগুলোতে হিমোগ্লোবিন কেন কমছে, ইনফ্লামেশন গুলো কেন বারবার হচ্ছে, এই উত্তর হোমিওপ্যাথিতে খোঁজার পরে হোমিওপ্যাথিতে কিছু ঔষধ চলে আসে। যেমন না বললেই নয়, ফেরামফস দারুণ কাজ করে এক্ষেত্রে, ন্যাট্রামিউর দারুণ কাজ করে, আর্সেনিক দারুণ কাজ করে, ক্যালকেরিয়া ফস দারুণ কাজ করে, চায়না দারুণ কাজ করে। এগুলো নাম বললাম মাত্র 4টা, এটা উদাহরণ হিসাবে। আপনি যে এর মধ্যেই আছেন এমনটাও কিন্তু নয়, আপনি কোন ওষুধের মধ্যে আছেন সেটা একজন হোমিওপ্যাথি ডাক্তারই খুঁজে বের করতে পারে। এই চায়না ওষুধের না হলেও 5000 সিমটমস আছে। ক্যালকেরিয়া ফসের একটা চ্যাপ্টারই, একটা বই 300 পৃষ্ঠার 250 পৃষ্ঠার মতো একটা বই আছে, কত বড় ওষুধ। আমি নাম বলেছি আর আপনি এটা সার্চ করে আজ পেয়েছেন বলে ওষুধ কিনে খেয়ে নেবেন, এতে আপনার ক্ষতি হবে। আপনি ওষুধই খেলেন কিন্তু ওটা বিষ হিসাবে খেলেন। আপনার রোগীর অবস্থা অনুযায়ী সেই ওষুধটাকে, মেইন ওষুধ থেকে আমাদেরকে তৈরি করে দিতে হয়, যেটাকে আপনারা বললেন আমরা পানিতে মিক্সড করে ওষুধ দিই। হ্যাঁ, পানিতেই মিক্সড করে ওষুধ দিচ্ছি, তবে ওটা কলের পানি নয়, ওটা পুকুরের পানি নয়, ওটা ওষুধ তৈরি করা পানি। একজন ভালো ডাক্তার হইতে পারে কিন্তু ওই ওষুধটা ভালো তৈরি করতে পারে না। ওর এই দেখেন এরও দাম নেই। আমি আমার নিজের জীবনের কথা বলি, পড়ালেখার থেকে, প্র্যাকটিসের অন্য সাইডের থেকে এই ঔষধ বানানো শিখাতেই আমার ওস্তাদদের কাছে আমি বেশি সময় ব্যয় করেছি। অনেকে মনে করেন যে খুব সোজা, কোনোদিনই সোজা না। আমি আবারও বলছি, হোমিওপ্যাথি শুধু ঔষধ দেখে, রিপোর্ট দেখে ঔষধ প্রেসক্রিপশন করে না, দেখে মানুষটাকে, তার মনের অবস্থাকে, তার প্রতিক্রিয়াকে, আর এরই সমন্বয়ে আসে একটা সত্যিকারের আরোগ্যের রূপরেখা। আর সেই রূপরেখা অনুযায়ী একজন হোমিওপ্যাথি ডাক্তার সামনে আগায়, আর তখনই একটা রোগী পরিপূর্ণ আরোগ্য লাভ করে। চিকিৎসা শুরু করেছি। আমি এই বাচ্চাটাকে 11 তারিখে খুব ভালো করে দেখে আসতে পারিনি, সময় আমার কম ছিল, সেজন্য আমি রিপোর্টটা আজকে দেখছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ইন্সপায়ার করার জন্য। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা কি সেটা জানার জন্য। দেখেন, সুস্থতার মালিক আমি নয়, আবারও বলছি, এটা সম্পূর্ণ আসমান থেকে পরিচালিত হয়, সিদ্ধান্ত আসে ওইখান থেকে। আমরা শুধুমাত্র একটা পথ্য, নিয়ম, কানুন শিখি, ওইভাবে চলি। খেলার মাঠের দিকে তাকান, জেতা ম্যাচ অনেক সময় হেরে যায়, সিদ্ধান্ত আসে থেকে, তখন প্লেয়ারদের দোষ হয়, ম্যানেজমেন্টের দোষ হয়। আসলে তা নয়, যেটা হওয়ার সেটা লিখাই ছিল, যেটা হওয়ার সেটা হবেই। আপনাকেও চেষ্টা করতে হবে, আমাকেও চেষ্টা করতে হবে, আর এই দুজনের চেষ্টার মাধ্যমেই, আর এই চেষ্টাটা দেখে কি একটা ভালো কিছু আমাদের জন্য আসবে। কারণ বলাই আছে, জানেনই যে চেষ্টা করলে কখনো বিফলে যায় না, তাই চেষ্টা করতে হবে। আমি সব সময় আমার রোগীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আমার খারাপ লাগে কোনো রোগী আমার কাছে সুস্থ না হলে, কিন্তু কি বলবো বলেন, এমনও হতে পারে এই বাচ্চাটার ওষুধ দিয়েছি, হিমোগ্লোবিন বাড়তে, মানে আমি প্রিভিয়াস বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমি এরকম পেয়েছি, ওষুধ দিয়েছি ভালো আছে, হুট করে হিমোগ্লোবিন 0, একদম 5.4 এর নিচে চলে আসছে, শাতা হয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা, হিমোগ্লোবিন দিতে হয়েছে, রক্ত ভরতে হয়েছে, আবার ঠিক হয়েছে, আবার ব্যথা বেড়েছে, ওষুধ খেয়েছে, এখন পরিপূর্ণ সুস্থ। দোয়া করবেন এই বাচ্চাটার জন্য, আল্লাহ যেন আমার হাতে তাকে আরোগ্য দান করে। আজ এখানেই রাখছি, নেক্সট আবারও কোনো জটিল কঠিন রোগীর কেস দেখলে
অবশ্যই শেয়ার করব। যারা আমার কাছে চিকিৎসা নিতে আসেন তাদের কাছে বিশেষ অনুরোধ, ক্রনিক কেস নিয়ে যারা বিশেষ করে আসবেন, আপনারা আসার সময় 1 কপি আপনার রিপোর্টগুলো আমার জন্য নিয়ে আসবেন, যেটা আমাকে দিয়ে যাবেন। আমাকে যদি আপনার ভালো লেগে যায় বা আপনাকে দেখে যদি আমার তৃপ্তি না হয়, আমি অবশ্যই সেটা আবারও বাসায় দেখব। সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই অবশ্যই যারা আসবেন সঙ্গে করে একটা করে ফাইল নিয়ে আসবেন, আমাকে দিয়ে যাবেন, আমি দেখব এবং সে অনুযায়ী যেভাবে আপনাদেরকে নিয়ে সামনে আগানো যায় আমি আগাবো। আজ এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।